আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আচ্ছা, পানি তো এতটা গভীর নয় মিস আনিশা, আমি তো ঠিকঠাক মতো দাঁড়িয়ে আছি। কথাগুলো যেন উনি আমাকে ব্যঙ্গ করেই বলে উঠলেন। আমি ওনার কথার ভারী গলায় বললাম, আপনার মতো সবাই তো টাওয়ারের মতো লম্বা নয় যে এত গভীর পানিতে দাঁড়িয়ে থাকতে পারবে। উনি কিছু বললেন না, আর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠলেন। তারপর আমার কানে ফিসফিস করে বললেন, তো আমার কোলে কি আরো কিছুক্ষণ এইভাবে থাকা চিন্তা ভাবনা আছে? থাকলে থাকতে পারেন, নো প্রবলেম। আহানের কথায় বিদ্যুতের গতিতে ওনার কোল থেকে লাফ দিয়ে নেমে গিয়ে 2 হাত দূরে সরে দাঁড়ালাম। আমার কাছে হালকা হেসে চেয়ারে থাকা টাওয়াল নিয়ে মাথার চুল মুছে নিয়ে আমার দিকে টাওয়ালটা এগিয়ে দিলেন উনি। আমি আহানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। উনি ইশারা করে বললেন, ম্যাডাম, মাথা না মুছলে ঠান্ডা লেগে যাবে তো। তাহলে কিন্তু আমার দোষ দিয়ে বলতে পারবে না যে আমি আপনাকে মাথা মোছার জন্য কিছু দিইনি। আমি ওনার সাথে কথা না বলে এক নজরে তাকিয়ে টাওয়ালটা নিলাম হাত থেকে। তারপর মাথা মুছতে লাগলাম। আহান সামনে থাকা লোকটাকে ইশারা করে এখান থেকে যেতে বললেন। লোকটি সেখান থেকে চলে গেলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা মুছতে এবং ভাবতে ব্যস্ত। আজ কি কাণ্ডটাই না ঘটালাম আমি। আহান যদি না থাকতেন তবে তো। আর ভাবতে পারলাম না, গায়ের লোম দাঁড়িয়ে গেল ভয়ে। আচ্ছা, ডক্টর আহান এখানে কেন? উনি তো দেশে ছিলেন। তবে কৌতূহল দমিয়ে না রাখতে পেরে আমি ওনাকে প্রশ্ন করেই বসলাম, আচ্ছা আপনি তো দেশে ছিলেন, তবে আমেরিকায় যে? আহান গায়ে কাপড় জড়িয়ে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন, আমার হবু বউকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি চোখ বড় বড় করে পড়লাম, আপনার হবু বউ? ও এখানে চলে এসছে, কিন্তু কেন? উনি সরু গলায় বললেন, আমার থেকে পালিয়ে এসেছে। আমি ওকে কত ভালোবাসি জানেন? ও তো আমাকে ভালোই বাসে না, সারাদিন শুধু হেইট ইউ করে যায়। এটা কি ঠিক বলো? এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে শুনছিলাম ওনার কথা। পুরোটা শোনার পর আমি তীক্ষ্ণ চোখে তাকিয়ে কড়া গলায় বললাম, একদমই ঠিক হয়নি, ভারী অন্যায় হয়েছে আপনার সাথে। আচ্ছা, ওর সাথে দেখা হয়েছে? হয়েছে। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললাম, অধম্য কৌতূহল নিয়ে বললাম, তারপর তারপর? উনি আমার কথায় গম্ভীর হয়ে তাকালেন। তারপর 2 কদম আমার কাছে এসে একটা আঙুল দিয়ে আমার কপালে লাগিয়ে দিয়ে বললেন, এতই আগ্রহ? এসব পরে শুনলে ভালো হয় না? এখন প্লিজ যদি আমার সাথে ভেতরে আসেন তাহলে আমি ধন্য হই, নয়তো এখানে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে অসুস্থ হয়ে পড়বেন। আমি ঠোঁট উল্টিয়ে মাথা নাড়লাম। আহানার কথা না বাড়িয়ে সামনে চলতে শুরু করলেন, আর আমি পেছন পেছন হাঁটতে লাগলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 হাত ঠান্ডায় নাড়াচ্ছি আমি। আহান কোথায় যেন গেছেন আমায় দাঁড়িয়ে রেখে, আর আসার নামই নেই। রাগে গড় গড় করে বলে উঠলাম, কি অদ্ভুত লোকটা! এখানে একজন অসহায় মেয়ে ঠান্ডায় দাঁড়িয়ে কাঁপছে, তাতে বিন্দু মাত্র চিন্তা পর্যন্ত নেই। অবশ্য থাকবেই বা কেন? আমি ওনার কে হই? হওয়ার সাথে আমার কথার প্রত্যুত্তরে আহানের গলা পেয়ে সামনে তাকালাম। আপনি কি হন সেটা এখন আপনার না বুঝলেও চলবে। সবই আসলে আপনি বুঝে যাবেন মিস আনিশা। ওনার কথায় ভ্রু যুগল কুঁচকে গেল আমার। আমার কাছে এগিয়ে এসে আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিলেন উনি। আমি আগ্রহ নিয়ে বললাম, এটা কি? আমার দিকে না তাকিয়ে উল্টো দিকে ফিরে ভারী গলায় উনি বললেন, ড্রেস। আশা করি আপনার সাথে ড্রেসটা ফিটিং হবে। আহানের কথায় প্রচন্ড অবাক হয়ে শপিং ব্যাগ উঠিয়ে সেটা ঠিক দেখতে থাকলাম। শপিং ব্যাগের ওপর স্পষ্ট লেখা, ফর মাই লাভ। এটা দেখে ব্যাগটা নাড়িয়ে ঘুরে আহানের দিকে এগিয়ে দাঁড়ালাম। তারপর ওনার দিকে ব্যাগ এগিয়ে দিয়ে বললাম, এটা আমি নিতে পারবো না। আহান অবাক চোখে আমার দিকে তাকালেন। তারপর কপাল ভাঁজ করে গম্ভীর গলায় বলে উঠলেন, কেন? কারণ এই ড্রেসটা আপনি আপনার হবু বউয়ের জন্য কিনেছেন, আর আমি অন্য কারো জিনিস নিতে পছন্দ করি না। আমার কথায় যেন বেশ বিরক্তি হলেন আহান। তারপর ধমক দিয়ে বলে উঠলেন, এই মেয়ে, কথা বুঝো না? ভেজা ড্রেসে থেকে কি ঠান্ডা লাগানো শখ দিয়েছে? সব সময় নিজের জেদ। একবার জেদ করলে না ঠাঁটিয়ে চড় মারবো। ওনার ধমকে খানিকটা ভড়কে গেলাম আমি। ভয় নিয়ে ওনার দিকে তাকালাম। এই ধমকের সুর আগেও কারো কাছ থেকে শুনেছি আমি। চেনা চেনা লাগছে খুব। আহার নিজের মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে আবার খুলে যথাযথভাবে শান্ত হয়ে বললেন, আই এম সরি মিস আনিশা। আসলে আপনি সেই তখন থেকে এভাবে ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছেন তো, আর আমার দেওয়া জিনিস নিতেই চাইছেন না, তাই একটু বেশি হাইপার হয়ে গিয়েছিলাম। আমি ওনার দিকে সন্দেহ নজরে তাকিয়ে চোখ নামিয়ে বললাম,
ইটস ওকে। এখন তো ড্রেস চেঞ্জ করে নিন। আহানের কথায় মাথা নাড়লাম আমি। উনি আমাকে বললেন। সামনে গিয়ে বাম দিকের ঘরে গিয়ে আপনি ড্রেস চেঞ্জ করতে পারেন। আমি ওনার কথা মতো দ্রুত ওনার বলের রুমটার দিকে পা বাড়ালাম। আনিশা যাওয়ার পর আহান ওরফে আয়াস কাছের টেবিলে বাড়ি মেরে মুখে হাত দিয়ে নিজেকে বলল, ওহো আয়াস, নিজের রাগটা থমিয়ে রাখ। এমন হুটহাট ঠকে গেলে আনিশা তোকে চিনে ফেলবে। রাগটা যে করি হোক সামলিয়ে রাখতে হবে, শান্ত রাখতে হবে নিজেকে। সোফায় বসে থেকে নিজের ক্লায়েন্টের সাথে কথা বলছেন আয়মান সাহেব। এরই মাঝে গটগট করে ভেতরে ঢুকে পড়লেন মিসেস ইহানা। সচরাচর মিসেস ইহানা এমন ক্লায়েন্টের সামনে হুড়মুড় করে চলে আসা যাওয়া কমই করেন। হঠাৎ এইভাবে আসা থেকে কিছুটা চমকে গেলেন আয়মান সাহেব। মিসেস ইহানা ইশারা করতে আয়মান সাহেব বলে ওঠেন, সো মিস্টার চৌধুরী, আজকে এ পর্যন্তই। বাকি কথা না হয় অন্য সময় বলি। অফকোর্স, হোয়াই নট। তবে আজ আসি, মিস্টার রায়হান। কথাটা বলে লোকটি আয়মান সাহেবের সাথে হ্যান্ডশেক করে বেরিয়ে গেলেন। তারপর মিসেস ইহানা থেকে তাকিয়ে কপাল খুঁজকে আয়মান সাহেব বললেন, কি হয়েছে ইহানা, এমন আচরণ করছো কেন? মিসেস ইহানা চিন্তিত সুরে বললেন, ব্যাপারটাই যে এমন, একটু আগে মায়ের সাথে কথা হলো। তাতে কি হয়েছে? মিসেস ইহানা মুখ ভার করে বললেন, কি হয়নি সেটা বলো। তুমি কি জানো আয়াস আমেরিকায় এসেছে? মিসেস ইহানার কথা শুনে আয়মান সাহেব বিস্মিত চোখে তাকালেন আর বললেন, মজা শুরু করেছো নাকি? আয়েশ কবে, কখন আর কিভাবে আমেরিকা এলো? আর এলেও এখানে এলো না কেন? মিসেস ইহানা কপালে হাত দিয়ে বললেন, তোমার ছেলেকে তো তুমি চেনো, ও কখন কোথায় কি করে তা আমাদের বলে। আমরা যেন ওর মা বাবা নয়, চরম শত্রু। মা বললেন আয়াস এখানে ওই আনিশা নামের মেয়েটার জন্য এসেছে। আনিশার নামটি শুনে আয়মান সাহেবের বিস্ময় যেন আকাশ ছুলো। এসব কি বলছো তুমি ইহানা? তুমি তো জানো আমরা কথা দিয়ে ফেলেছি মুর্শিদকে যে অহনিতার সাথে আয়েশের বিয়ে দেব আমরা। আর এখন আহানিতা যদি এসব শুনে যে আয়েশ অন্য মেয়ের পেছনে পড়ে আছে, তাহলে কি রিয়াকশন হবে বুঝতে পারছো তুমি? উত্তেজিত গলায় আয়মান সাহেব কথাগুলো বলে ওঠেন। মিসেস ইহানা হতাশ গলায় বলেন, তাহলে কি করবো তুমি বলে দাও। আনাহিতার নামটা তো ছেলেটা সহ্য অবধি করতে পারে না। কতবার ওকে বোঝানোর চেষ্টা করেছি আনাহিতা ভালো মেয়ে, ওর সাথে আনাহিতাকে মানাবে, কিন্তু কে শোনে কার কথা। কোথাকার কোন আনিশা এখন তার পেছনে পাগলের মতো ছুটতে ছুটতে আমেরিকা পর্যন্ত চলে এলো। মা আয়েশকে আটকানোর চেষ্টা করেনি? না করেনি, মা বলেছেন যে আনাহিতা নয়, আনিশাই আয়াসের যোগ্য। বাড়ির বউ হলে একমাত্র আনিশাই হবে। আয়মান সাহেব কয়েক সেকেন্ড চুপ থেকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেন, ওহ রিয়েলি? এখন মাও আয়েশের জেদের সাথে তাল মেলাচ্ছে? ঠিক আছে, আমিও দেখে নিব আহানিতা ছাড়া কি করে অন্য কেউ আয়েশের বউ হয়। আহানিতাকে এবারের বউ করতে না পারলে আমাদের বিজনেসের সম্পর্ক মুর্শিদ ভেঙে দেবে। এখন আহানিতাকে আয়েশের মনে জায়গা করে নিতে হবে। কিন্তু কোনো কিন্তু নয় ইহানা, আহানিতাকে বাড়িতে আসতে বলো। মিসেস ইহানা মাথা নাড়িয়ে সিঁড়ি দিয়ে উপরে ঘরে ঢুকে যান। সোফায় গালে হাত দিয়ে বসে আছি আমি, অপেক্ষা করছি এই বাড়ির মালিক অর্থাৎ ডক্টর আহানের। ওনাকে বেশ কিছু প্রশ্ন করার আছে আমার, বাট উনি মেবি ওনার ঘরের পার্লার ঘুরে বসছেন, যেখানকার ক্লায়েন্ট উনি নিজেই। এতক্ষণ লাগে বুঝি কারোর পোশাক পরতে? এদিকে প্রশ্নের পাহাড়ের চূড়ায় যেন বেড়েই চলেছে আমার মনে। কোনটা ছেড়ে কোনটা প্রশ্ন করবো ওনাকে ভেবে পাচ্ছি না। সব প্রশ্ন যেন প্যাচ লেগে গিয়েছে, আর আমি সেই প্যাচ খুলতে ব্যস্ত হয়ে পড়েছি। আরো মিনিট পাঁচেক পরে আহান বড় বড় ধাপ ফেলে হেঁটে এসে আমার সামনে সোফায় ধপ করে বসে পায়ের উপর পা তুলে বসলেন। আমি চোখ তুলে ওনার দিকে তাকাতেই ক্রাশ নামক বাসটি আমার মনে হানা দিল। সাদা কালো চেক শার্ট পরেছেন উনি, ভেজা চুলগুলো বারবার নিজের হাত দিয়ে নাড়ছেন। বেশিক্ষণ তাকিয়ে না থেকে চোখ জোরে নামিয়ে নিলাম, নয়তো আবার কিছু বলে এই আহান নামক লোকটা লজ্জায় ফেলে দিতে পারেন। অতঃপর আবারও বিরক্তির দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বললাম, আর একটু দেরিতে আসতে পারতেন। আহান আমার কথায় আশেপাশে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বললেন, না, আরেকটু পরে এলে হয়তো তোমার এই টমেটোর মতো গাল দুটো আরো ফুলে যেত, অ্যান্ড সেটা মোটেও ভালো হতো না। অ্যান্ড সরি ফর লেট। আসলে আমি একা মানুষ তো, তাই নিজেকে রেডি করতে একটু সময় লাগে। আমি ওনার কথায় একটু কাশি দিলাম। উনি এবার বেশ সিরিয়াস হয়ে বললেন, সো মিস আনিশা, আপনি এখানে এসেছেন বাড়ি ভাড়া নিতে, রাইট? আমি ওনার কথায় সায় দিলাম। উনি বেশ আয়েশ করে সোফায় গা এলিয়ে দিয়ে বললেন, ওয়েল, ভালো হলো।
আমার বাড়িটা দোতলা, আপনি নিচতলায় থাকতে পারেন আর আমি উপরতলায়। আর বাড়ি ঘুরে দেখতে হলে ঘুরে দেখতে পারেন, সমস্যা না। আমি আহানের দিকে দৃষ্টি স্থির করে বললাম, নো থ্যাঙ্কস, আমার বাড়ি বেশ পছন্দ হয়েছে। আমার কথায় আহান সোজা হয়ে বসে হাত মুঠো করে আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, বাট আই হ্যাভ সাম কন্ডিশন মিস আনিশা। আমি ওনার চাহনি আর কথায় খানিকটা ভরকে গিয়ে শুকনো ঢোক গিললাম। তারপর শুকনো গলায় বললাম, কি কন্ডিশনস? উনি এবার এক দফা হাসলেন আর বললেন, আমাদের মাঝে এই দূরত্ব কমিয়ে ফেলতে হবে। আই মিন আমাদের মাঝে সম্পর্ক হবে বেস্ট ফ্রেন্ড বা তার থেকে কিছু বেশি। বাকিটা বলার আগেই সূক্ষ্ম দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। সাথে সাথে উনি গলা খাকারি দিয়ে বললেন, মানে বেস্ট বেস্ট ফ্রেন্ড ফর এভার। এমন সম্পর্ক থাকতে হবে যেখানে কোনো ফর্মালিটি থাকবে না। আমি কিন্তু হুটহাট করে আপনার কাছে যখন তখন ছোট ছোট আবদার করে বসতে পারি, যেমন আপনার কাছে এসে কফি চাইতে পারি বা আপনার সাথে গল্প করার অধিকার চাইতে পারি। অ্যান্ড সব থেকে বড় কথাই আপনি আপনি বলার স্টাইলটা বেশ বাজে লাগছে। সো আমি আপনাকে তুমি করে বলতে চাই। সো দেওয়া যাবে কি হতভাগা ডক্টর আহানকে সেই অধিকার? আমি এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে আহানের কথাগুলো শুনছিলাম। তারপর মুচকি হেসে স্বাভাবিক গলায় বললাম, অবশ্যই। ঠিক আছে, তবে আজ থেকে তুমি এখানে থাকছো, রাইট? আমি মাথা চুলকে আমতা আমতা করে বললাম, কিন্তু আমার কিছু জিনিসপত্র আর জামা কাপড় হোটেলেই রয়ে গেছে, সেসব আনতে হবে। আহান আমার কথা শোনার সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালেন। তারপর বাইরের দিকে ইশারা করে বললেন, যাওয়া যাক তবে আপনার জিনিসপত্র আনতে। আমি বিস্মিত গলায় বললাম, আপনি যাবেন? উনি মিষ্টি করে হেসে বললেন, কেন নয়, একজন স্পেশাল মানুষকে আই মিন বেস্ট ফ্রেন্ডকে আনতে যাচ্ছি। আজ ফ্রি আছি, কাল থেকে কিন্তু থাকবো না, আমার হসপিটালে ডিউটি আছে। আমি মাথা নাড়লাম। অতঃপর ওনাকে অনুসরণ করে বাড়ির বাইরে চললাম দুজনে। এত কিছুর মাঝেও যেন কোনো কিছুর অনুপস্থিতি অনুভব করছি আমি, যেন কিছু একটা আমার কাছে নেই। কিন্তু কি নেই সেই প্রশ্নের উত্তরটা পাচ্ছি না মোটেও। এক অজানা কারণে মনটা হঠাৎই খারাপ হয়ে গেল। পা জোড়া পিপিলিকার ন্যায় চলতে থাকলো। মুখটা ভার হয়ে গেল। বাম হাতের কাপড় উঠিয়ে হাত বোলালাম আমি। সেখানে স্পষ্ট করে ডিজাইন করে ট্যাটু আঁকা, যেখানে জলজল করছে আয়েশের নাম। ঘটনাটা বেশ কিছুদিন আগের অতীত। কতবার তোকে বারণ করেছি অভিষেকের নাম নিবি না, কথা কানে যায় না? হ্যাঁ, অভিষেকের নামটা শুনলে মাথায় আগুন ধরে আবার। আর সারাদিন তুই বলতে থাকিস অভিষেক কোথায়, অভিষেক কোথায়, অভিষেক কোথায়। ধমকের সুরে আমার হাতটা শক্ত করে চেপে ধরে কথাগুলো বললেন আয়াস। আমি দাঁতে দাঁত চেপে বললাম, কেন বলবো না? সেদিনের পর থেকে বারবার অভিষেকের কথা জানার চেষ্টা করেছি, কিন্তু আপনি এড়িয়ে গেছেন। আর বাপিও বারবার আমাকে কল দিয়ে জিজ্ঞেস করেছে যে অভিষেক কোথায়। আমি বাপির কোনো কথারই উত্তর দিতে পারিনি। আমার কথায় চুলের মুঠি ধরে ওনার কাছে টেনে উনি নিজের কপালের সাথে আবার কপাল লাগিয়ে দিয়ে কড়া গলায় বললেন, অভিষেক আমেরিকায় ফিরে গেছে, আর আমি ওদের স্পষ্টভাবে মানা করেছি তোর বা আমার হবু শ্বশুর বাড়ির সাথে কেউ যোগাযোগ করার চেষ্টাও না করে। তাই যোগাযোগ করেনি। আমার নিশা পাখির খোঁজ অন্য কোনো পুরুষ নেবে সেটা আমি সহ্য করবো না, কিছুতেই না। আমি ওনার থেকে দূরে সরে যেতে লাগলাম। মুহূর্তেই এক হাত দিয়ে আমার কোমর চেপে ধরলেন আয়াস। আমি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বললাম, আমি কি আপনার বউ? আপনার সম্পর্কে আমি কে হই? কে আপনি আমার উপর এত অধিকার খাটানোর? অভিষেকের নাম নিয়ে 100 বার বলবো, 1000 বার বলবো। আমার কথাই যেন আয়াসের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। আমাকে আরো শক্ত করে চেপে ধরে বললেন, ও আচ্ছা তাই, তো চল আজকে এমন ব্যবস্থা করি যাতে তুই আমার নাম ছাড়া কারোর নাম মনেই করতে পারবি না। আয়েশের কথার আগামাথা কিছুই বুঝলাম না, তবে বুঝতে পারলাম উনি ভয়ানক কিছু ঘটাতে চলেছেন আমার সাথে। কিছুক্ষণের মধ্যে একজন মেয়ে এসে আমার হাতে আয়েশ নামের ট্যাটু করতে শুরু করলেন। হাতটা ভীষণভাবে জ্বালা করছিল আমার। কান্নাকাটি করেও রেহাই পাইনি। ব্যথায় চিৎকার করেছিলাম, তবুও এই ট্যাটুটা আয়াস করে নিয়েই আমায় ছাড়লেন। পুরো 2 দিন হাত ব্যথায় নড়াতে পারিনি। চোখের সামনে একটা চুটকি বাজাতেই আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। সামনে আহান উৎসুক দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। আমিও ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই উনি বললেন, এখানে দাঁড়িয়ে থাকলে যে, গ্যারেজ পর্যন্ত একা একা গিয়ে দেখি তুমি নেই, আবার এখানে আসতে তোমাকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখলাম। মনে হলো কোনো গভীর চিন্তায় মগ্ন ছিলে তুমি। আমি মলিন হাসি দিয়ে বললাম, না তেমন কিছু না। উনি আমার হাতে থাকা ট্যাটু দেখে চোখ দিয়ে ইশারা করে বাঁকা হেসে বললেন, আয়াস নামটা তোমার ভালোবাসার মানুষের বুঝি? আমি আনমনে বলে উঠলাম, একজন অদ্ভুত মানুষের নাম। যেন উনি একজন অদ্ভুত মানুষ নয়,
রহস্যময় উপন্যাস। ওনাকে নিয়ে গবেষণা করতে থাকলে আমি কেন, আপনিও বুড়ো হয়ে যাবেন। আমার কথায় উনি অদ্ভুতভাবে হাসলেন, যে হাসির অর্থ ভেদ করা হয়তো আমার পক্ষে সম্ভব নয়। তারপর আমার হাত আলতো করে ধরে বললেন, অনেক হয়েছে কথা, লেটস গো। আমার হাত ধরে আপন মনে হাঁটতে শুরু করলেন উনি। আমি অবাক চোখে তাকালাম ওনার দিকে আর হাতের দিকে। এমন অদ্ভুত অনুভূতি আর অস্থিরতা কেন যাচ্ছে? আহানের এই শীতল স্পর্শ যেন আয়েশের অবিকল মনে হচ্ছে। এটা কি সত্যি নাকি আমার মনের ভুল? দুপুর গড়িয়েছে, নভেম্বর মাস, তাই আমেরিকাতে ভালোভাবে শীত পড়েছে। রোদ যেন হারিয়ে গেছে। এই শীতে সামান্য একটা লং টপস আর স্কার্ট ছাড়া কিছুই নেই। হোটেল থেকে জিনিসপত্র নিয়ে আমি আর আহান ফিরছি। ফেরার পথে আমরা দুজনই রেস্টুরেন্টে লাঞ্চ করে নিয়েছি। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, লাঞ্চের মেনু আমাকে কিছু বলতে হয়নি। আমার পছন্দের সবকিছু আহানি অর্ডার করে দিয়েছে। ওনার প্রতি কোথা থেকে যেন খানিকটা সন্দেহ উৎপত্তি হয়েছে। ওনাকে কিছু প্রশ্ন করতে গিয়েও পারছি না আমি। উনি আপন মনে সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করছে। দুহাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরেছি ঠান্ডায়। জানালার কাঁচটাও খোলা, ঠান্ডা বাতাস বেশ ভালোভাবে সেদিক থেকে হানা দিয়েছে। সিটে মাথা লাগিয়ে দিয়ে চোখ বন্ধ করলাম। কিছুক্ষণের মাঝেই ঠান্ডা বাতাস আসা বন্ধ হয়ে গেল। চোখ খুলতেই গায়ে বড় সড়ো মাপের জ্যাকেট পরল, মুখটাও ঢেকে গেল। মুখের ওপর থেকে জ্যাকেট সরিয়ে পাশ ফিরে আহানের দিকে তাকালাম। বুঝতে পারলাম উনি ওনার জ্যাকেট আমাকে দিয়েছেন। উনি আমার দিকে না তাকিয়ে বললেন, নিজের প্রতি এত কেয়ারলেস কেন তুমি? জানো না আমেরিকায় ঠান্ডা হয় এই সময়? আমি মিনমিন করে বললাম, আসলে ভুলে গিয়েছিলাম ঠান্ডার জন্য এক্সট্রা কাপড় বের করে নিতে। ধন্যবাদ আপনাকে। আমার কথা শুনে উনি কড়া গলায় বললেন, ধন্যবাদ শুনতে পছন্দ করি না। অদ্ভুত। আয়েশ ঠিক এভাবেই বলতেন। আয়েশও ধন্যবাদ শুনতে মোটেও পছন্দ করতেন না। আচ্ছা, কোনোভাবে আহানি কি আয়াস? না না, এসব কি উল্টাপাল্টা কথা ভাবছি আমি। এই আয়াস আমার মাথায় জাপটে বসে আছে, তাই হয়তো এসব চিন্তা ভাবনা আসছে। এবার সাহস করে আয়নের দিকে তাকিয়ে সুপ্ত গলায় বললাম, আচ্ছা, আপনি আয়াস রায়হানকে চেনেন? আমার কথা শোনার সাথে সাথে গাড়ি সাইড করে ব্রেক কষলেন উনি। তারপর চোখ মুখ জড়িয়ে তাকালেন আমার দিকে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে শান্ত গলায় বললেন, হঠাৎ এই এই প্রশ্ন? আয়াস মানে ওই লোকটা না যাকে তুমি রহস্যময় উপন্যাস বলে আখ্যায়িত করেছো? আমি মাথা নাড়লাম। আয়াসকে চিনলে তোমাকে আগেই বলে দিতাম, যখন তোমার হাতে ওই ট্যাটুটা দেখেছিলাম। তোমার এই মনে হলো কেন যে আমি আয়াসকে চিনি? হ্যাঁ, আমি নিরস গলায় বললাম, আপনার কাছে একটা অল্প বয়সী ছেলেকে নিয়ে গিয়েছিলাম, মনে আছে? পরের দিন এসে যখন ছেলেটির কথা জিজ্ঞেস করলাম, তখন আপনি বললেন ওনাকে চলে গেছে। কিন্তু এটা কেন বলেননি যে আপনি ওকে অনাথ আশ্রমে ওর ভাই সহ দিয়ে এসছেন? তাও আশ্রমটা ছিল আয়েশের। আমার কথায় যেন আহান হকচকিয়ে উঠলেন। নার্ভাস চোখ মুখ নিয়ে ধীর করে বললেন, আয়াসের আশ্রমে দিয়ে এসেছি, এই ব্যাপারটা কাকতালি অনিশা। আর ওদের অনাথ আশ্রমে দিয়ে এসেছে অনেক দিন পর, তখন আপনাকে কি করে বলতাম? আচ্ছা, তুমি কি আমাকে কোনো দিক দিয়ে সন্দেহ করছো, বলতে পারো? আমি দীর্ঘশ্বাস ফেললাম। হয়তো শুধু শুধুই আহানকে সন্দেহ করছি। সব আমারই মনের ভুল। অনুনয়ের সুরে বললাম, না, সন্দেহ করছি না, জাস্ট প্রশ্নগুলো মাথায় এলো তাই করলাম। আমার প্রশ্নে যদি বিব্রত হয়ে থাকেন তবে সরি। সরি বলার কিছুই নেই, এখন যাওয়া যাক। আমি সম্মতি জানাতেই উনি গাড়ি স্টার্ট দিলেন। অন্যদিকে ফুচকার দোকানে মুখ ফুলিয়ে বসে আছে রুষা। অনির্বাণ দুষ্টুমি করে রুষার মুখ ফুলানোর ছবি তুলেছে। রুষা কড়া চোখে তাকিয়ে হাতের কোনো দিয়ে অনির্বাণের ফোন ফেলে দিতে নিলে অনির্বাণ কোনো মতে ফোন ধরে ফেলল। রুষা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? চুপচাপ বসে থাকতে পারছো না? অনির্বাণ রুষার দিকে তাকিয়ে নরম গলায় বলল, কি হয়েছে গো আমার প্রিয়সীর? রেগে বোম হয়ে আছো কেন? রুষা হতাশ গলায় বলল, সাবিপু আমেরিকা নিয়ে গেল না আমায়। এত কষ্ট করে চোখে পানি দিয়ে কাঁদলাম, তবুও সব পরিশ্রম পানিতে পড়লো। অনির্বাণ অসহায় চোখে বলল, কি বলছো রুষা? তুমি আমেরিকা গেলে আমার কি হতো? কি আবার হতো? একেবারে তো চাইতাম না। এমন হাবভাব করছো আমেরিকা গেলে অন্য ছেলের হাত ধরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো। অনির্বাণ আর রুষা কথোপকথন শুনে ফুচকা বানানো মামাও ফিক করে হেসে ফেললেন। সাথে যদি কফি থাকে তাহলে তো কথাই নেই। এই মুহূর্তে কাছের ব্যালকনিতে দাঁড়িয়ে এই আবছা কুয়াশা ঢাকা শহরটা উপভোগ করছি আমি। বাড়িটা যেহেতু শহরের মেইন রাস্তার পাশেই, সেহেতু শহরের দৃশ্যগুলো আরো
ভীষণ সুন্দর হয়ে ফুটে উঠেছে। রেলিংয়ে হাত দিয়ে আর এক হাতে কফি নিয়ে বেশ ভাবে ওয়েদারটা এনজয় করতে ব্যস্ত আমি। তবুও মনের মাঝে এক চাপা অস্থিরতা কাজ করছে। মাঝে মাঝে যেন এই ফাঁকা শহরে এত অক্সিজেনের মাঝেও শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। কিছু একটা ভীষণ ভাবে মিস করছি। হঠাৎই কারো মোটা গলায় খানিকটা চমকে উঠলাম। বাঁকা চোখে আশেপাশে তাকালাম। এই মোটা গলাটা বেশ চেনা জানা আমার। এমনই গলা ছিল আয়েশের। তবে কি উনি ফিরে এসেছেন? কথাটা ভাবতেই যেন মনের মাঝে হালকা ভয় আর হালকা আনন্দ, দুই অনুভূতি একসাথে নেচে উঠল। পেছন ফিরে তাকালাম। পা টিপে টিপে বেলকনির দরজায় গিয়ে দাঁড়িয়ে ঘরের বাইরেটা উকি মারলাম। অতবার হতাশ হলাম। কেউ নেই বাইরে। হয়তো আয়েশের গলাও ভাবনার মাঝেই শুনতে পেয়েছি আমি। চাপা হাসিটা মুহূর্তেই কোথাও যেন মিলিয়ে গেল। গায়ে থাকা চাদরটা বেশ ভাবে জড়িয়ে নিলাম। হাতের কফিটা রেখে দুহাত ভর দিয়ে রেলিং এ রাখলাম। আচ্ছা, আজ তো সব সময় আমি কি করছি না করছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব জেনে ফেলতো। তবে এবার কেন জানতে পারলো না? নাকি উনি জানার চেষ্টাই করেননি? হয়তো আমিই ভুল। উনি কখনো আমায় ভালোবাসেননি। হয়তো মোহ এর টানে সব সময় আমার কাছে ছুটে আসতো। মোহটা হয়তো কেটে গেছে, তাই আমার খোঁজও রাখেনি। আর আমার পেছনে ছুটতে ছুটতে আয়েশ হয়তো বিরক্ত হয়ে গেছে। কেনই বা হবেন না? আমি যে ওনাকে বিষিয়ে তুলেছি সব সময়। তবে আমি কেন এসব ভাবছি? নিজেই নিজেকে ধমক দিয়ে বলে উঠলাম, কেন এসব ভাবছিস আনিশা? আয়েশ নামের লোকটি কি তোর মাথা পুরোপুরি বিগড়ে দিয়েছে? ভুলে কেন যাচ্ছিস যে ওর থেকে মুক্তি পাওয়ার জন্য তুই আমেরিকা এসেছিস? তবে কেন তোর খোঁজ না পাওয়ায় তুই নিজে এত উদ্বিগ্ন? কথাগুলো বলে মাথা হেলিয়ে নিজেই নিজের মাথায় একটা টোকা মারলাম। তারপর ঘরে থাকা বড়সড় ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 1টা বাজে। মানে বেশ রাত হয়েছে। তবুও দু চোখের পাতা থেকে ঘুম নামক জিনিসটা যেন গায়েব। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর বসে পড়লাম একটা লম্বা সোফায়। পা নিচে দিয়ে সোফার সাথে মাথা লাগিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে ইয়ারফোন লাগালাম ফোনে। গান শুনতে শুনতে আকাশের হাজারো তারার দিকে চেয়ে রইলাম। চোখ জোড়া আস্তে আস্তে লেগে এলো। ঠান্ডার মাঝে গুটিসুটি হয়ে ঘুমিয়ে থাকা আনিশার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল আয়াস। চোখ জোড়া স্নিগ্ধ করে কাঁপতে থাকা আনিশাকে এক নাগাড়ে তাকিয়ে থাকে আয়াস। মনটা তার শান্তিতে নেই, বড়ই ছটফট করছে আনিশার মনে কি আছে তা জানার জন্য। কারণ আয়াসের মোটা কণ্ঠ শুনে আনিশার অস্থির হওয়া চেহারাটা দেখে ফেলেছিল সে। তবে কি আনিশার মনেও ভালোবাসা জন্মেছে আয়াসের প্রতি? সে কি নিজের অজান্তে এই সাইকোটাকে মনের খানিকটা জায়গা দিয়েছে? কথাগুলো ভাবতেই তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। বাতাসে আনিশার ছোট ছোট চোখের উপরে পড়ে যাওয়া চুলগুলো হাতের আঙুল দিয়ে সরিয়ে কানে গুজে দিল সে। মনটা সে তার প্রেয়সীকে আরো কাছে পেতে চায়। কবে হবে প্রেয়সী তার? আনিশার হাত ছোড়া আলতো করে ধরে আয়াস মলিন কণ্ঠে বলে ওঠে, তোমার কি এই সাইকো লাভারকে মিস করতে শুরু করেছো ভাবিনি? খারাপ লাগছে কি এই পাগলের জন্য? আয়েশের মুখটা দেখার জন্য কি মনটা উদ্বিগ্ন হয়েছে? কবে তুমি নিজে থেকে আমার বুকে মাথা রেখে ম্যাজিক্যাল 3 ওয়ার্ডস উচ্চারণ করবে? অপেক্ষায় আছি সেই দিনটা, যেদিন হুট করে আমাকে জাপটে জড়িয়ে ধরে বলবে আই লাভ ইউ আয়াস, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কথাগুলো বলে মনোযোগ দিয়ে কিছুক্ষণ আনিশাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলো আয়াস। ঠান্ডায় মেয়েটা ঠোঁটজোড়া কাঁপছে। অতঃপর আনিশার হাত ছোড়ায় চুমু খেয়ে নিল। আনিশার পাশ থেকে উঠতে নিলে আচমকা মেয়েটা আয়াসের টি শার্টের একটা অংশ চেপে ধরে তার সাথে আয়াসের ডান হাত। আয়াস খানিকটা ঘাবড়ে গিয়ে আনিশার দিকে তাকায়। আনিশা কি তবে ধরে ফেললো ওকে? আনিশার দিকে তাকাতে ওর ঘুমন্ত মুখখানি জল জল করতে থাকে আয়াসের চোখে। তবে সে ভুল ছিল। মেয়েটা তো ঘুমের মাঝেই এমন কাজ করে ফেলেছে। ঘুমের মাঝেই কি যেন বলার চেষ্টা করছে, চোখ মুখ জড়িয়ে বিড়বিড় করে চলেছে সে। আয়াসের মুখটা আনিশার মুখের কাছে আনতে সে স্পষ্ট শুনতে পায়। আনিশা কাঁপা কাঁপা সুরে বলছে, আয়াস আয়াস। সাথে সাথে আনিশার কাছ থেকে নিজের মাথা সরিয়ে আনলো আয়াস। ওর মুখে হাসি আনিশার মনে জায়গা করে নিয়েছে সে নিঃসন্দেহে। আনন্দে আনিশার থেকে হেলে আনিশাকে জড়িয়ে ধরল আয়াস। চোখে মুখে আলতোভাবে চুমু খেয়ে নিল। ঘুমের মাঝে কেঁপে উঠল আনিশা। নড়ে উঠে ওপাশ ফিরে আবার ঘুমিয়ে গেল সে। আয়াস আনিশার মাথায় হাত বুলিয়ে দিয়ে আনিশার পা সোফার উপরে তুলে দিয়ে ওকে ঠিক করে শুয়ে দিল। তারপর ধীরে ধীরে আনিশার রুমে গিয়ে একটা কম্বল নিয়ে আনিশার গায়ে ভালো করে জড়িয়ে দিল। সাথে সাথে আনিশা কম্বল নিজের গায়ে জড়িয়ে নিল। আয়াস মুচকি এসে রুম থেকে বেরিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে বেশ অবাক হলাম আমি। আমার সাথে মোটাসোটা একটা কম্বল জড়ানো,
আমার স্পষ্টভাবে মনে আছে আমি রাতে শুধু একটা চাদর জড়িয়ে ঘুমিয়েছিলাম। তবে কি করে কম্বল আমার গায়ে এলো? অবশ্যই একা একা হেঁটে আসেনি। তবে কি এই বাড়িতে ভূত জিনের চলাচল আছে নাকি? বাবা, আজকাল দেখছি ভূতেরা মানুষের খেয়াল রাখতে শুরু করে দিয়েছে। ব্যাপারটা মন্দ নয়, এই কম্বলের জন্যই আমি এখনো সুস্থ আছি, নয়তো এই ঠান্ডা হাড় হিম করা বাতাসে নির্ঘাত জ্বর বাঁধিয়ে ফেলতাম। কিন্তু কেন জানি না মনে হচ্ছে কাল কেউ এসেছিল এই ঘরে। ব্যাপারটা বেশি না ঘাটিয়ে আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। ঘড়ির দিকে তাকাতেই চোখটা কপালে উঠে গেল। 8:30। আজ আমার ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাওয়ার কথা, তাও 9:30-এর মধ্যে। নিজেকে দ্রুত রেডি করে ব্যাগ নিয়ে ধুপধাপ করে বাইরের দিকে ছুটে গেলাম। ড্রয়িং রুমে পা রাখতে সোফার উপর বসে থাকা মানুষটাকে দেখে পা থেমে গেল আমার। আহান পায়ের উপর পা তুলে বসে থেকে লাট সাহেবের মতো নিউজ পেপার পড়ছেন বেশ মনোযোগ দিয়ে। আমার দিকে না তাকিয়ে উনি বলে উঠলেন, গুড মর্নিং। অবশেষে ঘুম ভাঙলো তোমার? কথাটা বলে উনি আমার দিকে তাকালেন। আমি মিনমিন করে বললাম, জি জি জি। আপনি কি করে বুঝলেন যে আমি এসেছি? অন্য কেউ তো আসতে পারতো। উনি কিছুটা ভাবান্তক হয়ে বললেন, তোমার পায়ের নুপুর যেটা বাজতে থাকে এক মিষ্টি শব্দে, এক নাগাড়ে বেশ জোরে জোরে বাজছিল, তাই বুঝে গেলাম বেশ তাড়াহুড়ো করে আসছো তুমি। আমি কিছু না বলে নিজের পায়ের দিকে তাকালাম। হ্যাঁ, সত্যিই তো, আমার পায়ের নুপুরটা বেশ জোরে জোরে বাজছে। আহানের কণ্ঠে আমি আবারও ওনের দিকে তাকালাম। তো কোথায় যাচ্ছ? আমি দ্রুত মাথা নাড়িয়ে উত্তেজিত গলায় বললাম, হ্যাঁ হ্যাঁ, আসলে কলেজে ভর্তি হতে হবে। অনলাইনে অ্যাডমিশন দিয়ে রেখেছিলাম। আজ 9:30 মাঝে যেতে হবে। উনি আমার উত্তেজনা দেখে শান্ত গলায় বললেন, কুল আনিশা, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। ব্রেকফাস্ট করে নাও, একসাথে বের হবো আমরা, ঠিক আছে? আমি আহানের কথায় সায় দিলাম। উনি বললেন, তো চলো ব্রেকফাস্ট করে দিই। আমি উৎসুক হয়ে বললাম, ব্রেকফাস্ট বানানো হয়েছে? হ্যাঁ, আমার বাড়িতে সার্ভেন্ট আছে তো, ওরা বানিয়ে দেয়। আজ থেকে তোমারটা বানিয়ে দেবে। আমার সাথে খাওয়া দাওয়া করতে কি কোনো আপত্তি আছে? আমি জিভ কেটে বললাম, একদমই না। আমার কথায় হালকা হেসে ব্রেকফাস্ট টেবিলের দিকে পা বাড়ালেন উনি। ব্রেকফাস্ট করছি আর আহানকে গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমি। তবে ওনাকে বুঝতে দিলাম না যে ওনার দিকে আমি তাকিয়ে আছি। বাঁকা চোখে তাকাচ্ছি মাঝে মাঝে ওনার দিকে। আহান বেশ করে খাবার খাচ্ছেন। হুট করে খাওয়া থামিয়ে দিলেন উনি। প্লেটের দিকে তাকিয়ে বললেন, কিছু বলবে আনিশা? ওভাবে তাকিয়ে আছো যে? আহানের কথায় ভীষণভাবে বিষম খেলাম আমি। কাশতে কাশতে ওনার দিকে তাকালাম। উনি যেন আমার কাশি দেখে অস্থির হয়ে পড়লেন। তাড়াহুড়ো করে আমার মুখের সামনে পানি ধরতেই ঢক ঢক করে পানি খেতে শুরু করলাম আমি। পানি খাওয়া শেষে খানিকটা স্বস্তি বোধ করলাম। উনি আমার এক বাহু ধরে কড়া গলায় বললেন, ভালো করে খেতে পারো না? নিজের খেয়াল তো অন্তত রাখতে শেখো। এখন ঠিক আছে? আমি আহানের কড়া গলার সুরে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে মাথা নামিয়ে ওনাকে জানালাম, আমি ঠিক আছি। আমার কথা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন আহান। তারপর গম্ভীর গলায় বললেন, সাবধানে খাও। আমি মাথা নাড়িয়ে নিচু হয়ে খেতে শুরু করলাম। দু একবার খাবার মুখে দিতেই সাহস জুগিয়ে এবার প্রশ্ন করে ফেললাম আহানকে, আচ্ছা, গত রাতে কি আপনি আমার ঘরে এসেছিলেন? আমার কথায় খাওয়া থামিয়ে দিলেন উনি। এক নজর তাকিয়ে সরু গলায় বললেন, তোমার ঘরে যাবো কেন? আমি তো উপরে আমার ঘরেই ছিলাম। আমি আনমনে ভার গলায় বললাম, তবে আমার গায়ে কম্বল কে জড়িয়ে দিল? আমি তো কম্বল নিয়ে ঘুমাইনি। তাহলে? আহান খানিকটা দুষ্টু হেসে বললেন, হয়তো তোমার ঘুমের ঘরে কাজ করার অভ্যেস আছে আনিশা। বাই দ্য ওয়ে, মাঝরাতে একটা মেয়ের ঘরে যাওয়া অবশ্যই ঠিক নয়। হয়তো তাই হবে। জানেন তো, আপনাকে না আয়েশের মতো দেখতে। শুধু আপনাদের মাঝে চোখের আর গলার ভয়েসের মিল নেই। এটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। একটা কথা প্রচলিত আছে জানো তো, এক চেহারার মানুষ এই পৃথিবীতে 7 জন থাকে। হয়তো আমার আর আয়েশের ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। খাবার মুখে দিয়ে কথাগুলো এক নাগাড়ে বললেন আহান। আমি বাঁকা চোখে ওনার দিকে তাকালাম। এই লোকটার কাছে যে কি করে সব কথার এত যুক্তি থাকে কে জানে। আর কথা বাড়ালাম না, আমি খেতে শুরু করলাম। আহান আমাকে সময় মতো ভার্সিটির সামনে পৌঁছে দিলেন। গাড়ি থেকে নামতেই লক্ষ্য করলাম আহান ভার্সিটিতে তীক্ষ্ণ চোখে দেখছেন। ব্যাপারটা তেমন পাত্তা দিলাম না আমি।
নেমে ওনার গাড়ির জানলার কাছে সামনে গিয়ে নম্রভাবে বললাম, তাহলে আমি আসি। কথাটা বলতেই আহান আমার হাত চেপে ধরলেন আর উত্তেজিত গলায় বলতে লাগলেন, না, এই ইউনিভার্সিটি পড়বে না তুমি, কিছুতেই না, এখানে পড়তে পারবে না তুমি। আমি বিস্মিত হয়ে গেলাম আহানের কথায়। হাত সারিয়ে নিলাম নিজের, ভ্রু কুচকে বললাম, কেন পড়তে পারবো না কেন? কি খারাপই আছে এখানে? আমার কথায় যেন হুঁশ এলো আহানের। আমার দিকে তাকিয়ে যেন নার্ভাস হয়ে পড়লেন উনি। আমতা আমতা করে বললেন, না কিছু না, তবে এখানে না পড়লেই কি নয়? কিন্তু কেন? এখানে পড়তে মানা করছেন কেন? না কিছু না, আমি আসছি। এই বলে গাড়ি স্টার্ট দিয়ে তৎক্ষণাৎ এখান থেকে চলে গেলেন উনি। আমি ভ্যাবলার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, তারপর মুখ ফুলিয়ে ভার্সিটিতে ঢুকলাম। অবশেষে ভর্তি হয়ে গেলাম ইউনিভার্সিটিতে। প্রিন্সিপাল বলেছেন আজ থেকে ক্লাসে অ্যাটেন্ড করতে, তবে ক্লাস 9:30 শুরু হয়ে গিয়েছে। এখন বাজে 9:40। আজ থেকেই ক্লাসে অ্যাটেন্ড করব কিনা ভাবছি আমি। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ঠিক করলাম আজ থেকেই ক্লাস করব, কারণ এমনিতেই অনেক দেরিতে ভর্তি হয়েছে, তার উপর ক্লাস মিস করলে এক্সাম ভালো হবে না। যেই ভাবা সেই কাজ। চললাম লাইব্রেরির দিকে বই কালেক্ট করতে। কিছুক্ষণ হাঁটার পর মনে পড়লো এখানে লাইব্রেরির কোন দিকে সেটাই তো আমি জানি না, অথচ ভ্যাবলা কান্তের মতো হেঁটে চলেছি আমি। হাঁটতে হাঁটতে করিডোরে এসে পৌঁছলাম। আশেপাশে তাকিয়ে তেমন কাউকে দেখতে পেলাম না, কারণ এখন ক্লাস চলছে, তাই সবাই ক্লাসরুমে। এদিকে আমি যেন মরুভূমিতে কোনো মানুষ খুঁজে চলেছি, যাকে বলবো লাইব্রেরি কোন দিকে সেটা জিজ্ঞেস করতে পারবো। আর দু এক পা হাঁটতে হাঁটতে একজন লোকের দিকে চোখ গেল আমার। লোকটা উল্টো দিকে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। আশেপাশে আর কাউকে না পেয়ে ওনার দিকে এগিয়ে গেলাম। লোকটির কাছে গিয়ে নম্রভাবে বলে উঠলাম, এক্সকিউজ মি, ডু ইউ নো হিয়ার ইজ দ্য লাইব্রেরি? আমার কথায় হাতে থাকা ফোনটা পকেটে ঢুকিয়ে আমার দিকে ঘুরে তাকালেন লোকটি। লোকটিকে দেখে যেন আমি 1000 ভোল্টের ঝাটকা খেলাম। চোখটা রসগোল্লার ন্যায় হয়ে গেল। কাপা কাপা গলায় বললাম, ও ও ও অভিষেক? আমি অভিষেককে দেখে যতটা অবাক হয়েছি ঠিক তেমনই অভিষেকও ততটাই অবাক হয়েছে। অভিষেক বিস্মিত চেহারা নিয়ে কিছুটা জোরে বলে উঠল, আনিশা, তুমি এখানে আমেরিকাতে? আমি হতভম্বিত হয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই আর কি পড়তে এসেছিলাম। আর আপনি এখানে কি করে? আমি তো এই কলেজে একজন বাঙালি প্রফেসর, তুমি তো জানতে আমি একজন প্রফেসর। হ্যাঁ, তবে এটা জানতাম না যে আপনি এই কলেজের প্রফেসর। জানলে হয়তো এখানে অ্যাডমিশন নিতাম না। আমাকে অবাক করে দিয়ে হুট করে আমার হাত ধরে বললেন অভিষেক। ব্যাপারটায় আমি যতটা না অবাক হলাম তার থেকে বেশি রেগে গেলাম। আমি ওনার কাছে থেকে হাত ছাড়ানোর চেষ্টা করলাম, তবে লাভ হলো না। উনি বেশ শক্ত করে আমার হাত ধরেছেন। আমার হাত ওনার বুকে রেখে বললেন, আমি ভাবতেই পারিনি তোমার সাথে আবার আমার দেখা হতে পারে। যখন দেখা হলো তাহলে আমরা আবার আগের মতো হতে পারি না আনিশা? প্লিজ ভেবে দেখো, আমায় ফিরিয়ে দিও না। আমি ঝটকা দিয়ে ওনার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম। তারপর রাগে গড়গড় করে বলে উঠলাম, এসব কি করছেন আপনি? হ্যাঁ, এটা আর সম্ভব নয়। আমি এখানে পড়তে এসেছি, আর আপনি আমার স্যার। সো প্লিজ এমন কিছু করবেন না যাতে আমি সিন ক্রিয়েট করতে বাধ্য হই। আর আপনার আমার মাঝে এমন কোনো সম্পর্ক তৈরি হয়নি যে আপনাকে আমার মানতে হবে। যা হয়েছিল তা ভেঙে গিয়েছে, তাই দয়া করে আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতন থাকতে দিন। কথাটা বলে সেখান থেকে যেতে নিলে আমার সামনে আবারও বাধা হয়ে দাঁড়ালেন অফিসে। আনিশা, আমি আয়েশের জন্য বাধ্য হয়ে এখানে চলে এসেছি ঠিকই, কিন্তু তুমি ভুলতে পারিনি, বিশ্বাস করো। তুমি ভুলতে পারিনি, এই জন্য বিয়ে অব্দিও করিনি আমি। সো হোয়াট? বিয়ে করতে তো মানা করিনি আমি। আবারও বলছি, আপনার আর আমার মাঝে কিছু নেই। আমার পথ আর আটকে দাঁড়াবেন না। কথাটা বলে অভিষেকের পাশ কাটিয়ে হনহন করে চলে এলাম আমি। আজ আর ক্লাস করা হলো না আমার। একটা ক্যাবে করে সোজা বাড়ি চলে এলাম। নিজের কেবিনে এপাশ আর ওপাশে পায়চারি করছে আয়াস, মুখে তার চিন্তার ছাপ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে ভারী গলায় বলে উঠল, আমি খুব ভুল না হলে অভিষেক ওই কলেজেরই একজন প্রফেসর, যেখানে আনিশা অ্যাডমিশন নিয়েছে। আবার যদি অভিষেক আর আনিশা সামনাসামনি হয় তখন কি হবে? আনিশা আবার অভিষেককে মেনে নেবে না তো? আনিশা অভিষেকের হয়ে যাবে না তো? আজ আটকানে কেউ আটকাতে পারলাম না আমি আনিশাকে।
কারণ কোনো বাহানা ছিল না আমার কাছে। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি যেতে হবে। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে অভিষেকের কথাগুলো ভাবছি আমি। সত্যি তখন আহানের কথাগুলো শুনলেও পারতাম, অন্তত অভিষেকের সাথে আর দ্বিতীয়বার দেখা হতো না। আজকের দিনটা আমার জন্য বড্ড বাজে। আবার ভাবনার মাঝে ছাদ ঘটলো ফোনের রিংটোন। রেলিং এর ওপর থেকে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকালাম আমি। গলা খাকারি দিয়ে কল রিসিভ করে যথাসম্ভব শান্ত হয়ে বললাম, হ্যালো মেঘা, বল কেমন আছিস? ওপাশ থেকে মেঘা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কেমন আছিস জিজ্ঞাসা করেছিস? আমেরিকা গিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়লে যে ফোন দেওয়ার সময় পর্যন্ত তোর নেই? একদমই না, আসলে থাকার জায়গা, ভার্সিটির অ্যাডমিশন আর নতুন জায়গায় খাপ খাইয়ে নিতে খানিকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। হ্যাঁ ব্যস্ত থাক, এদিকে তোর বান্ধবী বিয়ে নিয়ে তোর মাথা ব্যথা নেই, তাই না? আমি অবাক হয়ে বললাম, কার বিয়ে? শিরিনের? মেঘা রেগে গিয়ে বলল, শিরিনের নয়, আমার বিয়ে মাত্র 15 দিন পর, অথচ তুই নেই। ড্যাং ড্যাং করে আমেরিকা চলে গেলি, আমি কিছু জানি না। তুই আমার বিয়েতে চলে আয়। আমি কি করে যাব? এই তো এখানে এলাম। আমি যেতে পারবো না রে, সরি মেঘু রানী। এনজয় ইয়োর ম্যারেজ লাইফ। ওকে সুইটি, অ্যান্ড কংগ্রেচুলেশনস। মেঘা যেন আমার কথা শুনে রেগে বোম হয়ে গেল, চিৎকার করে বলে উঠল, চুল্লায় যাক তোর উইশ, তোকে দেখতে না পেয়ে আমার বিয়েতে বিয়েই করব না আমি। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, সিরিয়াসলি মেঘা? আচ্ছা করিস না, দেখিস তুই বিয়ে ক্যান্সেল করে দিলে অগ্নি ভাইয়া যেন দেবদাস হয়ে না যায়। আমার কথা আর হাসি শুনে এবার মেঘা রেগে মেগে ওপাশ থেকে কল কেটেই দিল। আমি ওর কাছে হাসতে থাকলাম। কিছুক্ষণ পরেই আমার ঘাড়ে কারোর স্পর্শ পেতেই তৎক্ষণাৎ ঘুরে তাকালাম, আর আমার এই চুলগুলোর বাড়ি সব গিয়ে আহানের মুখে লাগলো। আমি জিভ কেটে মাথা চুলকাতে বললাম, সরি বলার কি আছে, আমার তো ভালোই লাগলো। শুনেছিলাম মেয়েদের চুলে নাকি মাতাল করা ঘ্রাণ থাকে, যে কোনো পারফিউমকে হার মানিয়ে দিতে পারে। আজ প্রমাণও পেয়ে গেলাম। আহানের কথায় চোখ মুখ লাল হয়ে গেল আমার লজ্জায়। গলা খাকারি দিয়ে বললাম, কখন ফিরলেন? আহান এগিয়ে এসে রেলিং ধরে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে বললেন, এই তো আধ ঘন্টা হবে। তোর সাথে কি করছিলে? কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। আহান গম্ভীর গলায় বললেন, প্রথম ইউনিভার্সিটি ক্লাস কেমন কাটলো? আমি শুকনো গলায় উত্তর দিলাম, জি ভালো। সত্যি ভালো? আমি মাথা নাড়লাম। তারপর দুজনেই কিছুক্ষণ নীরব থাকলাম। উনি কিছু একটা ভেবে বললেন, আচ্ছা চলো তোমার গান শোনা যাক। আমি চোখ বড় বড় করে বললাম, গান? আহান রেলিং এ ভর দিয়ে বললেন, গান? কোনো একটা স্পেশাল মানুষকে উদ্দেশ্য করে গান গাও, বড্ড গান শুনতে ইচ্ছে করছে। কিন্তু উনি মাথা ঝাঁকিয়ে বললেন, কোনো কিন্তু নয় আনিশা, মনে আছে কন্ডিশনের কথা? আমার ছোট্ট ছোট্ট আবদার পূরণ করতে হবে। আমি একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, ঠিক আছে। রেলিং ধরে চোখ বন্ধ করে দাঁড়ালাম। আমি মুচকি হেসে গাইতে শুরু করলাম, তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতরে এখনো, তোমার পোড়া কপালে আর তোমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতরে এখনো। এই সন্ধ্যায় হালকা বাতাস আর তোমার গাওয়া গান, জাস্ট জমে গেল তো ব্যাপারটা। তবে এই গানটা কোন স্পেশাল মানুষের জন্য গাইলে? চাপা গলায় কথাটা বলে উঠলেন আহান। আমি ছটফট করে উত্তর দিতে গেলাম, কে আবার পুরো নামটা বলার আগেই মুখটা বন্ধ হয়ে গেল আমার। আয়েশের নামটা কেন বলতে যাচ্ছিলাম আমি? আমার স্তব্ধতা দেখে আহান বললেন, থেমে গেলে যে পুরো নামটা না বলে? না, কারোর জন্য গান করিনি আমি, আপনি জাস্ট শুনতে চাইলেন তাই। আচ্ছা, আমার আমেরিকা আসার কারণ তো জেনে গেছো, এখন বলো তো তোমার এখানে আসার কারণ কি? আই মিন কেন এসেছো? এনি স্পেশাল রিজন? না, কোনো স্পেশাল রিজন নেই। আমি তো ব্যাস এমনি পড়াশোনার জন্য এসেছি। অনেকেই তো এসে থাকে,
না পড়াশোনার জন্য? আমার কথায় ভ্রু নাচিয়ে চোখ মুখ ছোট করে তাকালেন আহান। তারপর আমার দিকে খানিকটা হেলে বললেন, রিয়েলি? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি কারো কাছ থেকে পালিয়ে এসেছো, কারো ভালোবাসা থেকে পালিয়ে এসেছো। আহানের কথা শুনে আমি তাজ্জব হয়ে গেলাম। উনি নিজে ভাবনা দ্বারা কথাগুলো বললেও তার প্রত্যেকটা কথাগুলো সত্যি। আমি কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করলাম, মোটেও তেমন না। আপনার যেটা মনে হবে সেটাই ঘটতে হবে, তার কোনো মানে আছে নাকি? দেখি সরুন, আমি আমার ঘরে যাব। আমার কথায় আহান একটা প্রসারিত হাসি দিলেন। আমি ওনার পাশ কাটিয়ে দ্রুত বড় বড় ধাপ ফেলে সিঁড়ির দিকে গেলাম। উনি আমার পেছন পেছন হাঁটতে লাগলেন আর শীষ বাজাতে লাগলেন। আমি ওনাকে সরিয়ে যেতে দ্রুত সিঁড়ি নিয়ে নামতে লাগলাম, কিন্তু আহানও কম যায় না। আরো বড় বড় ধাপ ফেলে আমাকে ডিঙিয়ে গেলেন উনি। আমি আহানের দিকে চোখ গরম করে তাকালাম। হঠাৎই উনি চোখ টিপ মেরে দিলেন। আমার চোখ নিমিষেই বড় বড় হয়ে গেল। আমি সিঁড়ির দিকে খেয়াল না করে হুট করে সিঁড়ির সাইডে পা দিয়ে ফেললাম, আর সাথে সাথে পা পিছলে গেল। টাল সামলাতে না পেরে আমি গিয়ে পড়লাম আহানের ওপর। উনি আমাকে ধরে ফেললেও নিজে টাল সামলাতে না পেরে আমাকে নিয়ে সিঁড়িতে গড়িয়ে পড়তে লাগলেন। সেই সময় আমাকে নিজের সাথে জাপটে ধরলেন উনি, যাতে আমি কোনো ব্যথা না পাই। গড়তে গড়তে নিচে পড়ে গেলাম আমরা। তবু আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে থাকলেন আহান। আমি ফ্লোরে হাত দিয়ে ওঠার চেষ্টা করলে ওনার দিকে চোখ যেতেই থমকে গেলাম আমি। উনি ওনার চোখ জোড়া দিয়ে আমার দিকে গভীরভাবে তাকিয়ে আছেন। আমিও যেন লোকটার এই চোখ জোড়ার গভীরতায় পড়ে যাচ্ছি। তার চোখ জোড়ায় যেন এক গভীর সমুদ্র রয়েছে, তার মাঝে আমি যেন ভাসছি। কিছু তো আছে লোকটার চোখ জোড়ায়, কোনো চিরচেনা লোকটার সংকেত দিচ্ছে যেন। কারো গলায় ধ্যান ভাঙলো আমাদের। চমকে উঠলাম আমরা। ওপর দিকে তাকিয়ে দেখি একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। অস্থির গলায় সার্ভেন্ট বলল, ঠিক আছেন আপনারা? আমি উঠতে সাহায্য করছি। আমি আর আহান ওনার কথায় মাথা নাড়াই। আহান লোকটার হাত ধরে উঠে দাঁড়ায়। অতঃপর আমার দিকে উনি হাত বাড়াতে গেলেই আহান ইশারায় তাকে চলে যেতে বলেন। লোকটি মাথা নাড়িয়ে চলে গেলেন। আমি ঠোঁট উল্টিয়ে আহানকে মন ভরে গালি দিতে দিতে উঠতে লাগলাম। আহান নিজেই হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি মুখ ফুলিয়ে ওনার হাত ধরে উঠে দাঁড়ালাম। উঠে সোজা হয়ে দাঁড়াতেই আহানের দিকে খেয়াল করলাম, ওনার কপালে লেগে কেটে গিয়েছে, হালকা রক্তও বেরিয়েছে। ব্যাপারটা দেখে বেশ খারাপ লাগলো। আমাকে বাঁচাতে গিয়ে নিচে ব্যথা পেলেন। উনি আমার দিকে তাকিয়ে মলিন হেসে যেতে নিলে আমি ওনাকে আটকে হাত ধরে বসলাম। উনি ঘাড় ঘুরিয়ে তাকালেন হাতের দিকে, সাথে সাথে লজ্জায় হাতটা ছেড়ে দিলাম। আজকাল যেন বড্ড খামখেয়ালি হয়ে উঠেছি আমি। কখন কি করে বসছি কিছু খেয়াল থাকছে না আমার। না জানি আহান আমার সম্বন্ধে কি ভাবছেন। মাথা নিচু করে পড়লাম, আপনার কপাল কেটে গেছে। উনি ওপর দিকে তাকিয়ে কপালে হাত দিতেই চোখ মুখ জড়িয়ে তুলে বললেন, ও হ্যাঁ, একটু লেগেছে। সিঁড়ির সাথে হয়তো তখন লেগেছিল। নো প্রবলেম, তেমন কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। বাট ইউ হ্যাভ টু টেক কেয়ার ইয়োরসেলফ, ওকে? আগে বলুন তো ফার্স্ট এড বক্সটা কোথায়? কোমরে হাত দিয়ে রাগী গলায় বললাম আমি। ওটা তো আমার ঘরে আছে, ড্রয়ারের মধ্যে। ঠিক আছে, একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। আর হ্যাঁ, কোথাও যাবেন না কিন্তু। এই বলে কিছুটা দৌড়ে ওনার ঘরের দিকে চললাম আমি। পেছন থেকে আহান জোরে জোরে বলতে থাকলেন, নো নিড, আমি একা পারবো। আনিশা! আমি ওনার কথাতে মোটেও পাত্তা দিলাম না। যত তাড়াতাড়ি সম্ভব আহানের ঘরে গিয়ে আশেপাশে দেখলাম। তারপর ড্রয়ারের কাছে গিয়ে ড্রয়ার খুলতেই ফার্স্ট এড বক্স দেখে যেন আপনা আপনি বিশ্বজয়ের হাসি হেসে উঠলাম। দেরি না করে বক্স নিয়ে রুম থেকে বেরিয়ে এলাম। দৌড়ে ড্রয়িং রুমে আসতেই দেখি আহান এক হাত দিয়ে কপালে কাটা জায়গায় হাত দিয়ে ধরে আছেন, আর ওনার চোখ মুখ যেন বলে দিচ্ছে উনি কতটা যন্ত্রণা পাচ্ছেন। আমি দ্রুত ওনার কাছে এগিয়ে যেতেই চোখ মুখ স্বাভাবিক করে তুললেন উনি। আমি ভার গলায় বললাম, ব্যথা লুকোতে নেই। আমার মনের ব্যথা, সেটা যে এতদিন লুকিয়ে রেখেছি। আহানের এমন উদ্ভট কথায় বিস্মিত চোখে তাকালাম আমি। উনি থতবত খেয়ে বললেন, আমি না, আমার হবু বউ আমায় ভুল বুঝে চলে এসেছে, তার জন্য বলছিলাম আর কি। আমি চোখ নামিয়ে নিয়ে ওনার হাত টেনে নিয়ে সোফায় বসলাম। তারপর হাতে তুলো নিয়ে ওনার কপালে থাকা রক্তগুলো ঠিক করে মুছে দিতে লাগলাম। তুলো ডাস্টবিনে ফেলে দিয়ে হাতে
অন টাইম ব্যান্ডেজ নিয়ে এরপর ওনাকে উদ্দেশ্য করে বললাম, আমাকে আঘাত থেকে বাঁচাতে গিয়ে নিজেকে আঘাত লাগালেন, এটা কি ঠিক বলুন? আমার কথার প্রত্যুত্তরে আহানের কোনো জবাব পেলাম না, তাই ওনার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আবার আমার নির্লজ্জ চোখ জোড়া যেন আহানের চোখ জোড়ার দিকে চলে গেল। অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছেন উনি, কিন্তু কেন? হয়তো কেন এর উত্তরটা আমার কাছে নেই। শুধু আমার কাছে কেন, কারোর কাছেই হয়তো নেই আহান বাদে। আমি কথা না বাড়িয়ে ওনার কপালে ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে মিনমিন গলায় বললাম, হয়ে গেছে। আমার কথায় হকচকে উঠলেন আহান। ঠিক আছে, তোমায় বলেছিলাম আমি একাই পারবো, তুমি শুনলে না। আমার জন্য আঘাত পেলেন, আমাকেই তো ঠিক করতে হবে তাই না? আমার কথায় উনি মাথা ঝুঁকিয়ে নিজের সম্মতি জানালেন। আমি আর কথা না বাড়িয়ে নিজে ঘরে চলে গেলাম। অন্যদিকে পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে অভিষেক, কারো অপেক্ষা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মিনিট পাঁচেক পর এক মেলি কণ্ঠে পেছন ফিরে তাকায় সে। দরজার কাছে আহানিতা দাঁড়িয়ে আছে। আহানিতা ভেতরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করে উঠে, হোয়াটস হ্যাপেন ভাইয়া, হঠাৎ আমায় ডাকলে তোমার ঘরে? অভিষেক শান্ত গলায় বলল, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো না। তুই জানিস আয়েশ আমেরিকায় আছে? আহানিতা মুখ বাঁকিয়ে বলল, জানি, এটাও জানি আহান কেন এখানে এসেছে। ওই আন্নিশা, তুই যাকে পছন্দ করেছিলি সেই মেয়ের জন্য এসেছে। ওই মেয়েটাকে পেলে না আমি? বাকিটা বলার আগেই থামিয়ে দিল অভিষেক, কড়া গলায় বলে উঠল, স্টপ। তুই কি জানিস আয়েশ কোথায় আছে এখানে? আহানিতা রাগে ফসফস করতে করতে বলল, না ভাইয়া, জানলে তো এখনই চলে যেতাম, দেখিয়ে দিতাম আহানকে যে আমি ওই মেয়েটার থেকে দ্বিগুণ না 10 গুণ সুন্দরী। আমার সৌন্দর্য দেখে এমনি ছেলেরা গায়ে পড়ে, আর আহান কি জিনিস? অভিষেক কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, আয়েশ কোথায় থাকছে তার খোঁজ আমি তোকে দিব। আরেকটা কথা আকাশ, তোর আর আনিশা আমার মনে থাকবে। আহানিতা ভাব দেখিয়ে বলল, ঠিক আছে ভাইয়া, তুমি যখন এত করে ওই আন্নিশাকে আমার ভাবি রূপে দেখতে চাইছো তখন মেনে নিলাম। জাস্ট একবার আহানের খোঁজ দাও, আমি তো আহানের মন জয় করেই ছাড়বো। দ্যাটস মাই সিস্টার। আহানিতা আর অভিষেক দুজনে কিছুক্ষণ হাসাহাসি করার পর আহানিতা অভিষেকের ঘর থেকে বেরিয়ে গেল। অভিষেক টেবিলে থাকা কাঁচের গ্লাস হাতে নিয়ে শক্ত করে চেপে ধরে গ্লাসটা দিকে তাকিয়ে বলে উঠল, কিছু তো আছে তোমার মধ্যে আনিশা, যে স্বয়ং আয়েশ রাইহান আহানকেও তোমার দিকে টেনেছে, কিন্তু সে তোমায় পাবে না, আমি পাবো তোমায়, সেটা যেভাবে হোক। সকালে ভার্সিটির করিডোর ধরে আনমনা হয়ে হেঁটে চলেছি আমি। উদ্দেশ্য লাইব্রেরি থেকে সব বই কালেক্ট করা। তবে মাথায় চলছে অন্য কিছু। আহান আজও এক অদ্ভুত আচরণ করেছেন। কেন যেন এই ভার্সিটিতে আমায় আসতে দিতে চান না উনি, কিন্তু এর কারণ কি? এত ভেবেও কোনো কারণ খুঁজে পেলাম না। তাই ভাবনা চিন্তা বাদ দিয়ে লাইব্রেরিতে ঢুকেই পড়লাম। সেখানকার লাইব্রেরিয়ানকে জিজ্ঞেস করতেই উনি আমায় দেখিয়ে দিলেন কোন দিকে বইগুলো আছে। আমি ওনাকে থ্যাঙ্কস জানিয়ে ওনার বলা অনুযায়ী বাম দিকে 3 নাম্বার সেলফের দিকে এগিয়ে গেলাম। আস্তে আস্তে সব বই কালেক্ট করে নিলাম। হাত ভর্তি বই হয়ে গেল। এত মোটা মোটা বইয়ের ভারে দম বন্ধ হয়ে যাওয়ার পরিক্রম আমার। সামনে ভালো করে কিছু দেখতেও পারছি না, তবুও ধীরে ধীরে পা ফেলে হাঁটতে লাগলাম আমি। কয়েক ধাপ ফেলে এগোতেই কারোর সাথে ধাক্কা খেয়ে আবার কালেক্ট করা সব বইগুলো ফ্লোরে লুটোপুটি খেয়ে পড়ে গেল। সাথে আমার সাথে যার ধাক্কা লেগে গেছে সেই মেয়েটাও ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। আমি ঠোক গিলে হাঁটু গেড়ে বসে মাথা হেলে মেয়েটার দিকে দেখার চেষ্টা করে বললাম, আই এম সো সরি, আই কুড নট সি ইউ বিকজ আই had so many books in my hand, so I did not get to see you. আমার কথায় মেয়েটি তার থেকে খানিকটা দূরে থাকা চশমা চোখে পড়ে পেছন ঘুরে তাকায়। সাথে সাথে আমি চোখ বড় বড় করে বলে উঠি, তারিন। আনিশা। আমি দেরি না করে তারিনকে টেনে তুলি, তারপর দুজনে সোজা হয়ে দাঁড়িয়ে পড়। আমি হাসি মুখে বলি, সিরিয়াসলি তোমার সাথে আমার আবার দেখা হবে কখনো ভাবতেও পারিনি। সেদিন তোমার নম্বরটা নিতে মনে ছিল না। তারিন অভিমানী গলায় বলে উঠল, আমাকে একা ফেলে বেরিয়ে গিয়েছিলে ভিড়ের মাঝে, তোমায় পরে কত খুঁজলাম, পেলাম না। এখন তো পেয়েছি, যাক আমেরিকা এসে এই একটা লাভ তো হলো। তারিন খানিকটা হাসলো। আমি হেলে গিয়ে
বইগুলো তুলতে লাগলাম। তারিনও বইগুলো তুলতে সাহায্য করলো। তারপর দুজন একসাথে গল্প করতে করতে ক্লাসরুমের দিকে এগিয়ে গেলাম। কথার মাঝে জানতে পারলাম যে তারিন এখানে পড়াশোনার জন্য এসেছে। ওর অনেক দিনের শখ ছিল এখানে পড়ার, আর ও আমার ক্লাসে, অর্থাৎ আমার সাথে। যাক, অন্তত একজন পরিচিত মানুষকে তো পাওয়া গেল। ক্লাস শুরু হয়েছে। এখানে অনেক দেশের স্টুডেন্টরা আসে পড়তে, তাই আমাদের ক্লাসরুমটা আলাদা। পড়াশোনার মাঝে টুকটাক গল্প করে চলেছি আমি আর তারিন। কথার মাঝে হঠাৎই তারিন বলে উঠল, আচ্ছা, সবার জীবনে তো প্রেম ভালোবাসা আসে, তাই না? সবার মনের মাঝে একটা ভালো লাগার মানুষ থাকে, তোমার নেই? তারিনের কথা শুনে আমার মনের মাঝে ঘুমিয়ে থাকা সেই অদ্ভুত অনুভূতি জেগে উঠল। হৃৎপিণ্ড কেঁপে চলেছে বারবার, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হলো। তারিন ধাক্কা দিয়ে দুষ্টুমি করে বলে উঠল, কি রে, চুপ হয়ে গেলে যে? মৌনতা কিন্তু সম্মতির লক্ষণ। আমি আনমনে বললাম, জানি না আমার মনের মাঝে কি আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় হ্যাঁ আছে একজন। কিন্তু সে যে বড় রহস্যময়, রাগী, বদমেজাজি, এক প্রকার পাগল বলা চলে। উনি আমার সাথে যা যা করেছেন তাকে অত্যাচার ছাড়া অন্য কোনো নামকরণ করতে পারছি না আমি। তবে কেন জানি না মনে হয় ওনার অত্যাচারের মাঝেও গভীর ভালোবাসা লুকিয়ে থাকে, যা আমি দেখতে পাইনি। কিন্তু তার থেকে যখন পালিয়ে এলাম, তখন যেন ওনার প্রতি সকল অনুভূতিগুলো কড়া নাড়িয়ে উঠল। আরেকটা কথা, ওই লোকটার মতোই আরেকজনকে পেয়েছি আমি, যার মাঝেও একই অনুভূতি খুঁজে পাই। আয়েশের চোখের গভীরতায়ও যেমন ডুব দিতে ইচ্ছে করতো, তেমনই আহানের চোখের গভীরতায়ও ডুব দিতে ইচ্ছে করে। এই অনুভূতিকে আমি কি বলবো তারিন? তারিন আমাকে হালকা ধাক্কা দিয়ে বলে উঠল, ওহো, সাইকো লাভার তোমার। যাই হোক, তোমার মনেও প্রেমের ঘন্টা বাজছে। আর কি যেন বললে? আয়াস আহান? হতেও তো পারে আয়াসে আহান। আচ্ছা, তোমার খবর পেয়ে এখানে ছুটে এসে তোমাকে নতুন ভাবে ভালোবাসতে। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু সেটা একদমই নয়। ওদের মধ্যে অনেক পার্থক্য আছে, আর আহানের তো হবু বউ আছে। আহান আর যেই হোক না কেন, আয়াস হতে পারে না। আচ্ছা, আমার গল্প তো অনেক শুনলে, এবার বলো তো, তোমার জীবনে এমন কেউ নেই? আমার কথায় মুখটা লাল হয়ে গেল তারিনের। মিনমিন করে বলে উঠল, আছে। এই ইউনিভার্সিটির প্রফেসর উনি। প্রায় 20 দিন ধরে ওনার জন্য ভালো লাগা ফিল করছি আমি। আচ্ছা আচ্ছা, কে সে? নামটা বলো, আমি একটু শুনি। শুনবে কেন? এরপরেই ওনার ক্লাস। আমি হেসে দিয়ে বললাম, ঠিক আছে। অবশেষে ক্লাস শেষ হলো। দ্বিতীয় ক্লাসের জন্য টিচার এলেন কিছুক্ষণের মাঝেই। তারিন লজ্জা মাখা মুখ দিয়ে বললেন, ওই যে দেখো, উনি আমার ভালো লাগার মানুষ। টিচারকে দেখতে খুব উৎসুক হয়ে দরজার দিকে তাকালাম আমি। দরজা দিয়ে টিচার ঢুকলেন, সাথে সাথে আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। কাঁপা কাঁপা বললাম, ও অভিষেক? হ্যাঁ, অভিষেক স্যার। ওনাকে আমার অনেক ভালো লাগে। আমি ফিল করছি ওনাকে ভালোবেসে ফেলেছি। তারিন সরু গলায় কথাগুলো বলল। আমি ওর কথা শুনে শকড হয়ে গেলাম। তারিন অভিষেককে পছন্দ করে, কিন্তু অভিষেক যে আমার সাথে কাল যেমন ব্যবহার করলো, তাতে ওর ব্যাপারে আমি বেজায় অসন্তুষ্ট। তারিন জিজ্ঞাসু গলায় বলল, কি হলো, পছন্দ হয়নি? আমি শুকনো হাসি দিয়ে বললাম, না না, হয়েছে, পছন্দ হয়েছে। আমার কথায় মুচকি হাসলো তারিন। পুরো ক্লাস অস্বস্তিতে ভুগলাম আমি। কারণটা হচ্ছে অভিষেক আমার দিকে মাঝে মাঝে তাকিয়েছিলেন। এদিকে তারিনের মনে হচ্ছে অভিষেক ওর দিকে তাকিয়েছিল। ব্যাপারটা নিয়ে মাথা খারাপ করে দিয়েছে মেয়েটা। কিন্তু আমি তো জানি অভিষেক কি চায়। পুরো ক্লাস অভিষেক আনিশাকে পর্যবেক্ষণ করছিল। তারিনের সাথে ওর কথাবার্তা দেখে মনে হলো আনিশা আর তারিন একে অপরকে চেনে। ব্যাপারটা খানিকটা ভাবতে ক্লাস শেষ হয়ে গেল। পরিষ্কারভাবে জানার জন্য অভিষেক তারিনের উদ্দেশ্য বলে উঠল, মিস তারিন, একটু বাইরে এসো, আমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। কথাটা বলে হন হন করে বেরিয়ে গেল অভিষেক। তারিনও পিছে পিছে খুশি খুশি হয়ে বেরিয়ে গেল। তোমার সাথে যে মেয়েটা বসেছিল তাকে তুমি চেনো তারিন? তারিনের দিকে প্রশ্ন ছুড়ে মারল অভিষেক। তারিন মাথা নিচু করে বলল, জি, ও আনিশা আমার অনেক ভালো ফ্রেন্ড, বাংলাদেশ থেকে এসেছে। তুমি আর আনিশা অনেক ভালো বন্ধু, তাই না? তারিন মাথা নাড়ালো। অভিষেক ভাঙা হেসে বলল, ওকে গো। তারিন গুটি গুটি পায়ে ক্লাসরুমে চলে গেল। অভিষেক রহস্যময় হেসে বলে উঠল, দুজনে খুব ভালো বন্ধু। এই বন্ধুত্বের সুযোগটা নিয়েই আমি আনিশাকে বিয়ে করব। ওকে আমার কাছে টানবো। তারিনই হবে আমার সাথে আনিশা মিল করিয়ে দেওয়ার চাবিকাঠি। বাড়িতে এসে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে অভিষেকের কথা ভাবছি আমি। আসলে কি চাই সে?
হঠাৎই তারিনকে ডেকে আমার কথা জিজ্ঞেস করলো। ওর উদ্দেশ্য কি? এসব ভাবতে ভাবতে মাথা যেন ব্যথায় টনটন করতে লাগলো। তাই ভাবনা বাদ দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম আমি। আমার বিশ্রামের মাঝে ব্যাঘাত ঘটিয়ে বসলো ফোনের রিংটোন। হাতে ভর দিয়ে অল্প উঁচু হয়ে ফোনের দিকে তাকালাম। বিরক্তিকর শব্দ করে ফোন হাতে নিয়ে উপর হয়ে শুয়ে ফোন রিসিভ করে কানে ধরলাম। ওপাশ থেকে একটা ন্যাকা কান্নার সুর ভেসে আসতেই আমার বিরক্তি যেন আরো প্রসারিত হলো। সাবিপু, তুই আমাকে আমেরিকা নিয়ে গেলি না? মনে থাকবে, প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি রুষার ন্যাকা মার্কা কণ্ঠ শুনে ধমক দিয়ে বলে উঠলাম, শাট আপ! এসব ডাফার মার্কা কথাবার্তা বাদ দে, মেজাজ এমনি খারাপ হয়ে আছে। কেন কেন? আয়াস জিজু কিস করে টরে দিয়েছে নাকি? আমি রেগে মেগে কিছু একটা বলতে যাব, তার আগেই মনে হলো রুষা এটা কার নাম বললো, আয়েশের নামও কি করে জানলো। আমি হম্বিতম্বি করে বললাম, রুষা তুই একটু আগে কার নাম বললি? আবার বলতো, কে কিস করে দিয়েছে? আমার প্রশ্ন শুনে যেন নিমিষেই ভ্যাবাচাকা খেয়ে গেল রুষা। ওপাশ থেকে কোনো উত্তর না পেয়ে তাড়াতাড়ি উঠে বসলাম আর জোরে বললাম, কি হলো বল, কার নাম বললি একটু আগে? ওপাশ থেকে রুষা আমতামতা করে বলল, কারো নাম না তো। আমি তো বলেছিলাম যে জিজু কিস করে দিয়েছে নাকি। না, তুই কারোর নাম তো নিশ্চয় বলেছিস, আয়েশের নাম বলেছিস তুই, সত্যি করে বল। সাবিপু, কি যে বলিস না, আমি ওই আয়াস নাকি ফায়াস কোথাকারকে ওর নাম কেন বলবো? তোর কানে প্রবলেম হচ্ছে, ডক্টর দেখা, আমি রাখছি। এই বলে ওপাশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব কল কেটে দিল রুষা। এদিকে আমি হতভম্ব হয়ে বসে রইলাম। আসলে কি আমি ভুল শুনেছি, নাকি কিছু লুকোতে চাইছে রুষা? দেখতে দেখতে কেটে যায় প্রায় 7 দিন। এই 7 দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। সব থেকে বড় পরিবর্তনটা হলো অভিষেক আর তারিনকে এখন মাঝে মাঝে একসাথে দেখা যায়। দুজনে একসাথে কথা বলে হেসে হেসে। অভিষেকের ক্লাস শেষ হলে তারিনকে তার কেবিনে আলাদা ডাকে। আমার দিকে যেন ভুলেও তাকায় না অভিষেক। পুরো ক্লাস হয়ে গেছে তারিন আর অভিষেকের ব্যাপারটা বাইরে থেকে দেখতে স্বাভাবিক মনে হলেও ভেতর থেকে কেমন জানি গোলমেলে লাগছে আমার। যেন মনে হচ্ছে তারিনের প্রতি অভিষেকের ব্যবহারগুলো শুধুমাত্র লোক দেখানো। অন্যদিকে আহান যেন দিন দিন অন্যরকম হয়ে উঠছে। মাঝে মাঝেই আহানের মাঝে আমি যেন আয়েশকে দেখতে পাচ্ছি। কখনো কখনো আহানের রাগ চোখ লাল হয়ে যাওয়া, আহানের হাসি, আহানের আমার প্রতি জোর খাটানো, সব আয়েশের কথা মনে করিয়ে দেয়। ব্যাপারটা আমার কাছে বেজায় ঘোলাটে থেকে গেছে। ঘটনাগুলো যতই কাকতালীয় মনে করছি, ততই যেন স্পষ্টভাবে আয়েশের কথা ফুটিয়ে তুলছে। সবকিছু মিলিয়ে সব পর্যবেক্ষণ করতে করতে পুরো এলোমেলো হয়ে গিয়েছে। আমি বসে বসে ক্লাস করছি, আমি আর তারিন মিলে। আমি ক্লাসে মনোযোগ দেওয়ার চেষ্টা করলেও তারিন মেয়েটা মোটেও আমায় মনোযোগ দিতে দিচ্ছে না। অভিষেককে যেন চোখ দিয়েই সে গিলে ফেলছে, আর তার গুণগান আমার কানের সামনে গেয়ে চলেছে। তাকে কিছু বলতেও পারছি না, আমি চুপচাপ শুনে চলেছি। তবে এই কদিনে তারিন আর আমার সম্পর্ক তুমি থেকে তুইতে এসছে। জানিস, আমার মনে হয় অভিষেক স্যারও আমায় পছন্দ করেন। গতকাল থেকেই আমার ফেভারিট ডার্ক চকলেট গিফট দিয়েছেন উনি আমায়। তোর কি মনে হয় স্যার আমাকে পছন্দ করেন? খুশিতে গদগদ হয়ে কথাগুলো বলল তারিন। আমি তার প্রতি উত্তরে বললাম, সত্যি বলছিস? হুম। তাহলে কি বলিস? আর দেরি না করে স্যারকে নিজের মনের কথা জানিয়ে দেওয়া উচিত আমার। কি বলিস? এত হ্যান্ডসাম উনি, অন্য কেউ ওনাকে পটিয়ে ফেলে তো। আমি খাতায় নোট করতে করতে ব্যস্ত সুরে এই শব্দ উচ্চারণ করলাম, আমার কথায় তারিন আমাকে হালকা ধাক্কা দিতেই ভ্যাবাচাকা খেয়ে তারিনের দিকে তাকালাম আমি। তারিন ঠোঁট উল্টিয়ে বলল, কে আনিশা, আমার কথা শুনছিস তুই? সেই তখন থেকে হুম হুম ছাড়া কিছুই বলছিস না। আমি গালে হাত দিয়ে গম্ভীর গলায় বললাম, সব শুনেছি তো। তো কি বলিস? আজকে কি বলবো অভিষেক স্যারকে ভালোবাসার কথা? আমি মলিন মুখে বললাম, দেখ, কাকে ভালোবাসি সেটা আগে যাচাই করে নে। উনি তোর জন্য পারফেক্ট কিনা সেটা বুঝে নে। যা করবি ভেবেচিন্তে কর। তারিন মুখ বাঁকিয়ে বলল, এতে ভাবনা চিন্তা করার কি আছে? আমি কিছু বলতে যাব, তার আগেই বেল পড়লো। অভিষেকের ক্লাস শেষ হলো।
উনি তারিনের দিকে তাকালেন, তারপর ইশারা করে তার কাছে যেতে বললেন। তারিনও পিছু পিছু এক প্রকার দৌড়ে চলে গেল। আমি একা বসে রইলাম। সব ক্লাস শেষ। আমি আর তারিন ইউনিভার্সিটির গার্ডেন দিয়ে হাঁটছি। তারিন খুশি মনে বলল, জানিস, অভিষেককে আমি মনের কথা বলার আগে উনি আমাকে মনের কথা বলে দিয়েছেন। আই এম সো হ্যাপি। আমি ওর কথাই খানিকটা হাসলাম, কিন্তু কোনো উত্তর দিলাম না। মনে মনে একই কথা ভাবতে থাকলাম। আসলে কি অভিষেক সত্যিই তারিনকে ভালোবাসে? একটা ক্যাবে করে চলে গেল তারিন। আমি একা একা দাঁড়িয়ে রইলাম আহানের অপেক্ষায়। আজ